হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের বাবু স্যার। আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। তো তার আগেই প্রত্যেককে জানাই নতুন বছরের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা 2023কে অতিক্রম করলাম এবং 2024কে স্বাগত জানালাম। আর কিছুদিন পরেই আমাদের পরীক্ষা চলে আসবে। তো যা হোক, যে এর আগে তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে বাংলার যে সাজেশান দিয়েছিলাম সেখানে যদি 1000 ভিউ হয় তাহলে আমি আরও ভিডিও করতে উৎসাহিত হব। তো এর জন্য তোমাদের সকলের কাছে আমি সত্যিই খুব কৃতজ্ঞ এবং আশা করব যে এই ভিডিওগুলো আস্তে আস্তে তোমরা দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা যে আমাদের যে কথাটা রাখতে পেরেছো তার জন্য সৃজন টিমের পক্ষ থেকে সকলকে জানাই আমাদের হৃদয়ের হার্দিক শুভেচ্ছা। তো যা হোক, তো তোমরা এইভাবে আমাদের পাশে থেকো এবং আমরা তোমাদের জন্য 24 ঘন্টা টাইম দিতে রাজি। এটা আমাদের প্রমিস, সেই জন্য আমরা বলে থাকি এ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো যা হোক, আজকে এইচএসের দর্শনের সাজেশন নিয়ে উপস্থিত। তো দেখো, দর্শনে 100তে 100 পাওয়া যায়। কি বললাম? দর্শনে 100তে 100 পাওয়া যায়। আর এটা হচ্ছে আমার লাস্ট মিনিট সাজেশন। যেহেতু পরীক্ষাতে তোমাদের আর সামান্য কিছুদিন বাকি আছে, তাই বলছি এটা 100তে 100। কারণ আমি মনে করি দর্শনে 100তে 100 পাওয়া কোনো ব্যাপারই নয়। তো দর্শনের যে টোটাল যে আমাদের 100টা নম্বর থাকে, তো তার আগে একটু দেখে নেই। যেখানে 40 যোগ 40 আর হচ্ছে 20, তাহলে নম্বরটা কিভাবে ভাগ করলাম স্যার? না, 40 নম্বর পরে এমসিকিউ আর এসএকিউ। তাহলে দর্শনের লজিকগুলোকে যদি আমি ঠিকঠাকভাবে করি তাহলে দর্শনে কি হবে না, আমার 40-এ 40 পাওয়া যাবে। ক্লিয়ার? আর এই 40 নম্বরের আমার লজিকও থাকে, তার সঙ্গে বড় প্রশ্নও থাকে। তাহলে আর থাকছে আমার 20 প্রজেক্ট। তাহলে কিভাবে আমি 100তে 100 পাবো? তাহলে প্রত্যেকটা অধ্যায়ের লজিকগুলোকে তোমরা করবে, এমসিকিউ এসএকিউগুলোকে করবে, এবিটি এর টেস্ট পেপারটা তোমরা সমাধান করে নেবে বা এবিটি এর টেস্ট পেপারে যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো। আর তার আগে তোমরা রায়মার্টিনের একটা 40-এ 40 বলে বই এবং ছায়া প্রকাশনের একটা শর্ট প্রশ্নের বই বার করেছে। এই বই দুটো তোমরা শর্ট প্রশ্নের জন্য দেখতে পারো। তাহলে আমাকে টার্গেট রাখতে হবে 40-এ যেন আমার 39 না হয়। কি বললাম? এই 40-এ আমার যেন 39 না হয়। ক্লিয়ার? আর থাকলো আমার 40। এই 40-এর জন্য 5খানা বড় প্রশ্ন, 5-8 40 বা লজিক। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমার যে এখানে 5-8 40 পড়বে, এটার জন্য আমি সাজেশন নিয়ে এসেছি। গুটি কয়েক প্রশ্ন, খুব বেশি নয়। দেখে তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, স্যার কিভাবে এই সামান্য কটা প্রশ্নতে আমরা কমন পাবো? আমি তোমাদেরকে কথা দিচ্ছি এখান থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে। তাহলে ছোট প্রশ্ন কিভাবে আমরা পড়বো সেটা বলে দিলাম। যে আমাদের প্রত্যেকটা যে লজিকের যে চ্যাপ্টারগুলো আছে, যুক্তি, বচন, আবর্তন বিবর্তন, হ্যাঁ, বিরোধিতা, তারপরে তোমার অমাধ্যম অনুমান, নিরপেক্ষ ন্যায়, এবং প্রত্যেকটাই আমাদের সেই শর্ট প্রশ্নগুলো করতে হবে। এবং দেখবে যে দর্শনের প্রত্যেকটা ভিডিও আমাদের সেই চ্যানেলে দেওয়া আছে এবং সেখান থেকে তোমরা যদি দেখো অনেকটাই উপকৃত হবে। আমি যতটা পেরেছি তোমাদের মতো করে খুব সহজভাবে সেই দর্শনের ক্লাসগুলো আমি করেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে শর্ট প্রশ্নতে আমাকে টার্গেট রাখতে হবে যাতে আমি 40-এ 40 পেয়ে যাই। ক্লিয়ার হয়ে গেল? এবার যে আমার বড় প্রশ্ন 40-এ থাকবে, পাঁচটা আমার 5-8 40, সেটা এসো দেখো। প্রথমে বচনের যে চ্যাপ্টারটা আছে এখান থেকে আমাকে লজিক করতে দেয়, অর্থাৎ আমার যে তর্কবিদ্যা সম্মত রূপ, সেখানে 4 দুগুণে 8 থাকে। আর কি হয় না, এখান থেকে বড় প্রশ্ন লিখতে হয়। এবার কেউ যদি মনে করো যে না স্যার আমি লজিক করব না, লজিক না করাটা একটু বোকামুর কাজ হবে, তবুও আমি তোমাদের জন্য দুটো মাত্র এখানে প্রশ্ন রেখেছি। দেখো, মাত্র দুটো প্রশ্ন কি দিয়েছি। প্রথম প্রশ্ন, নিরপেক্ষ বচন কাকে বলে? গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ। আমি প্রশ্নটা একটু শর্টকাটে লিখেছি। নিরপেক্ষ বচন কাকে বলে? গুণ ও পরিমাণ অনুসারে শ্রেণীবিভাগ। তাহলে গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ। তার সঙ্গে করবে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য।
কি বললাম, তার সঙ্গে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য, বা এটাই আসতে পারে ঘুরিয়ে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা। কি বললাম, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা, এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। তাহলে এবারের জন্য এই 1 নম্বরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, লাস্ট মিনিট একেবারে সাজেশন তোমাদের জন্য। তাহলে নিরপেক্ষ বচন কাকে বলে, গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ, নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য, আর নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা। ক্লিয়ার হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্নটা দেখো, বাক্য বচনের মধ্যে পার্থক্য, বাক্য ও বচনের মধ্যে পার্থক্য। 2 নম্বরের প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। এবং বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য কি, বচনের সংযোজকের কাজ কি। কি প্রশ্ন রাখলাম, বাক্য ও বচনের মধ্যে পার্থক্য, বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য, বচনের সংযোজকের কাজ কি। তাহলে আমি মনে করছি যে এই 1 এবং 2 এই দুটো প্রশ্নের মধ্যে একটা 100% তোমরা কমন পাবে যদি তোমরা লজিক না করো। ক্লিয়ার হয়ে গেল। তাহলে বচন এখানে থাকবে আমার 8 নম্বর এই অধ্যায়ে, আমার বড় প্রশ্নের ক্ষেত্রে। এবার চলে আসি যে অমাধ্যম অনুমান, আবর্তন এবং বিবর্তন। তো অমাধ্যম অনুমান থেকে তোমাদের বড় প্রশ্ন 8 থাকবে। এখানে আবর্তন এবং বিবর্তন নির্ণয় করতে দেবে, এরকম দিতে পারে, বাক্যকে বচনে পরিণত করে আবর্তন ও বিবর্তন করো, বা বাক্যকে বচনে পরিণত করে আবর্তনের বিবর্তন করো, এইভাবে তোমাদের লজিক দিতে পারে। তোমরা লজিক করলে খুবই ভালো, আর যদি লজিক না করো তার জন্য আমি এখানে 2টো মাত্র সাজেশন দিয়েছি। প্রথম প্রশ্ন কি বলেছি দেখো, বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন। ক্লিয়ার। একটা 2 নম্বর প্রশ্ন দেখো, অমাধ্যম অনুমান কাকে বলে, মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য। তাহলে এই 2টো প্রশ্ন এবারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে এই অমাধ্যম অনুমান থেকে যদি এই 2টো প্রশ্ন যদি করে নাও, বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, এটা একটা, আর একটা অমাধ্যম অনুমান কাকে বলে, মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য আলোচনা করো। তাহলে এই 2টোর মধ্যে একটা পাবে। তাহলে এই গেল তোমার বচন এবং অমাধ্যম অনুমান। তারপরে চলে আসবো নিরপেক্ষ ন্যায়। দেখো নিরপেক্ষ ন্যায়ে আমাদেরকে দোষ বিচার করতে হয়, 2টো থাকে 4 করে, আর এখানে 2টো আমাদেরকে টিকা করতে হয়। কত করে থাকে, 4 করে 2টো। এবার যদি এখান থেকে দোষ নির্ণয়টা তোমরা যদি করো, নিরপেক্ষ ন্যায় দোষ বিচারটা যদি করে থাকো, তাহলে কিন্তু তোমাদেরকে টিকা করার দরকার নেই। তা আমি বলবো যে আগে দোষ নির্ণয় করাটা তোমরা শিখবে। আমাদের চ্যানেলে সেই দোষগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি দিয়ে দিয়েছি। আর তাছাড়া এখানে তোমাদের জন্য আমি 4টে টিকা রেখেছি। কি কি, চারিপদ ঘটিত দোষ, একবারে সংজ্ঞা, উদাহরণ, তোমার ব্যাখ্যা, বিচার, এইভাবে লিখবে। চারিপদ ঘটিত দোষ। 2 নম্বর দিয়েছি 2টি আশ্রয় বাক্য নঙর্থক জনিত দোষ। কি বললাম, 2টি আশ্রয় বাক্য নঙর্থক জনিত দোষ। 3 নম্বর অবৈধ পক্ষ ও সাধ্য। 3 নম্বর কি বললাম, অবৈধ পক্ষ ও সাধ্য। আরেকটা প্রশ্ন এখানে, এটাকে তোমরা 4 নম্বরে দিয়ে রাখো, এটা 4 নম্বর, যে নিরপেক্ষ ন্যায়ে পক্ষ সাধ্য হেতুর কাজ। কি বললাম, নিরপেক্ষ ন্যায়ে পক্ষ সাধ্য হেতুর কাজ। এই গেল 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। তাহলে এখানে তোমাদের জন্য আমি 5খানা আমি প্রশ্ন রাখলাম, 5টা টিকা। তাহলে এই 5টা টিকাকে তোমরা ভালো করে করে নেবে নিরপেক্ষ ন্যায় থেকে টিকার জন্য। চারিপদ ঘটিত দোষ, 2টি আশ্রয় বাক্য নঙর্থক জনিত দোষ, অবৈধ পক্ষ সাধ্য দোষ বা অবৈধ পক্ষ সাধ্য দোষ। আর একটা দিয়েছি 4 নম্বর, নিরপেক্ষ ন্যায়ের পক্ষ সাধ্য হেতুর কাজ কি, আর একটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। তাহলে এই গেল নিরপেক্ষ ন্যায় থেকে 8 মার্কের, 4 করে আসবে। আর যদি এখান থেকে লজিক করে নিতে পারো তাহলে তোমাদেরকে কিন্তু এই টিকা করতে আর হবে না। হয়ে গেল। এবার আছে দেখো মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি, এখান থেকে তোমাদেরকে নোট একটা লিখতে হয় 8 মার্কের। তাহলে এবারের জন্য যে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি, এখানে 2টো মাত্র করে যাবে। একটা হচ্ছে মিলের ব্যতিরেখী পদ্ধতি, আর 2 নম্বর বললাম অন্যয়ী পদ্ধতি। এই 2টোর মধ্যে একটা এবার 100% কমন পাবে। এখানে 2টো, এই 2টো নোটকে খুব সুন্দরভাবে তোমাদের প্রশ্নতে পড়ে, হ্যাঁ, যে সংজ্ঞা, উদাহরণ, তারপরে তোমার ব্যাখ্যা, সুবিধা অসুবিধা, এইভাবে 2 2 2 2 2, অর্থাৎ 4 দুগুণে 8 নম্বর পড়ে। তো এইভাবে তোমরা তৈরি করে নিবে মিলের ব্যতিরেখী পদ্ধতি বা অন্যয়ী
পদ্ধতি, তাহলে এই দুটো প্রশ্নকে করলেই 100% এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন পেয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এখান থেকে আমি 8 নম্বর আমি পেয়ে গেলাম। তাহলে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি আছে, এই মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এই যে দুটো প্রশ্ন দিলাম, এই দুটো প্রশ্ন করে যাবে, দুটোর মধ্যে থেকে একটা 100% কমন তোমরা পাবেই। তারপরে আসছে আমাদের আরোহমূলক দোষ। দেখো, আরোহমূলক দোষ থেকে এখানে দোষ নির্ণয় দেয় এবং টিকা দেয়। তো তোমরা যদি মনে করো যে স্যার আমরা দোষ নির্ণয়টা করব, তাহলে তোমরা দোষ নির্ণয়টাও করতে পারো। আর যদি মনে করো যে আরোহমূলক দোষ থেকে তোমরা টিকা লিখবে, টিকাও লিখতে পারো। এখানেও তোমাদের নম্বরটা এরকম থাকে 4 + 4। ক্লিয়ার? তার মধ্যে আমি দেখো এখানে মাত্র 5খানা আমি দিয়ে রেখেছি। কি কি? কাকতালীয় দোষ। কি বললাম? কাকতালীয় দোষ এবারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে অবৈধ সামান্যীকরণ, অবৈধ সামান্যীকরণ দোষ। 3 নম্বর কি বলেছি? অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে মনে করা দোষ। দেখো, অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে মনে করা দোষ, এই প্রশ্নটাই অর দিয়ে ঘুরিয়ে আসতে পারে, অথবা দিয়ে যে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ, একই প্রশ্ন। তাহলে এই 3টে আর তার সঙ্গে 4 নম্বরের এই 4টে প্রশ্নের মধ্যে আশা করছি দুটো পেয়ে যাবে। একটি মাত্র আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করা দোষ। তাহলে কখানে টিকে দিয়েছে এখানে দেখো, কাকতালীয় দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে মনে করা দোষ বা অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ। আর 4 নম্বর হচ্ছে একটি মাত্র আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করা দোষ। এই যে 4টে টিকা দিয়েছে, 4টে টিকার মধ্যে তোমরা দুটো পেয়ে যাবে। আর একটা একটু দেখে যাবে, অনেক সময় এটা দেয় যে বহু কারণবাদ কাকে বলে টিকা। তাহলে এই গেল আরোহমূলক দোষ থেকে মাত্র 5খানা। এই 5খানার মধ্যে তোমরা দুটো পাবেই। ক্লিয়ার হয়ে গেল? তাহলে দেখো যে আমার এখানে 1 2 3 4 5, তাহলে 5 × 8 = 40। এই 40-এর আমি এখানে সাজেশন দিলাম। আর শর্ট প্রশ্নটা তোমরা ভালো করে করবে, তাহলে কি হবে? দর্শনে তোমরা 100-তে 100 পেয়ে যাবে। তো এই যে গেল তোমাদের লাস্ট মিনিট সাজেশন। তোমরা এই ক্লাসটা ভালো করে দেখবে এবং বন্ধুদের মধ্যে এই ক্লাসটা শেয়ার করে দেবে। পরবর্তীতে তোমরা যদি চাও, তাহলে আমি রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান, ইতিহাসের সাজেশান এবং এডুকেশনের সাজেশান আমি তোমাদের জন্য আমি প্রস্তুত করব এবং নিয়ে আসব। সেটা তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাবে। তা আশা করি যে তোমাদের এই সাজেশানটা অনেকটাই উপকৃত হবে। তা আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করছি এবং তোমরা ভালোভাবে, আর বেশি দিন নেই, প্রিপারেশন করো এবং পড়তে থাকো। তো যাই হোক, সকলে সুস্থ থাকো। আবারও নতুন বছরের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাস শেষ করছি। ধন্যবাদ।